দিল্লির চোখে বাংলাদেশকে দেখে না যুক্তরাষ্ট্র। কোনো একটা পদক্ষেপ লাগবে, যে পদক্ষেপটা দিয়ে ভিজিবল পদক্ষেপ, যে বলছি যে বেঞ্চমার্ক তো আমেরিকাই সেট করেছিল। এই যে আপনি র্যাবের বিরুদ্ধে স্যাংশন দিলেন, র্যাব এবং এর কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ম্যাগনিটস্কি অ্যাক্টে, সেটা তারপর ভিসা পলিসি দিয়ে এই যে মানুষের প্রত্যাশা, এই যে আপনার অ্যাকশান নেওয়ার একটা স্ট্যান্ডার্ড বা বেঞ্চমার্ক আপনি তৈরি করলেন, এটা আপনিই তৈরি করেছেন। এটা তো যখন আপনি ওই বেঞ্চমার্ক তৈরি করছেন, সেই বেঞ্চমার্কের সাথেই মানুষ এখন মিলিয়ে দেখবে আদতে বাংলাদেশে আমেরিকা কতটা তার ইন্ডিভিজুয়াল বা স্বাধীন দৃষ্টিভঙ্গি কাজে লাগাচ্ছে। এর সঙ্গে সম্পর্কটা আমরা দ্বিপক্ষীয় প্রেক্ষাপট থেকেই দেখি। এই সম্পর্ককে আমরা অন্য দেশের লেন্স বা দৃষ্টি আর কি দিয়ে দেখি না। গণমাধ্যম সহ নানা জায়গায় শুনেছি ভারতের লেন্স দিয়ে বাংলাদেশকে দেখে যুক্তরাষ্ট্র। এটা সত্যি না। দর্শক আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে এই ভিডিও দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক শ্রোতা, আজকে একটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। দর্শক শ্রোতা, বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বেশি যিনি দেশকে প্রভাব ফেলে সেটি হলো আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত। আমেরিকান অ্যাম্বাসেডরের রাজনৈতিক উপদেষ্টা ম্যাক্সওয়েল মার্টিন বলেছেন যে বাংলাদেশকে এখন আর ভারতের চোখ দিয়ে দেখা হবে না। তাহলে আমেরিকা কি বাংলাদেশের রাজনীতিতে নতুন কোন প্রভাব ফেলতে যাচ্ছে? এই সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। আশা করি পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। জানুয়ারির নির্বাচনের পর আমাদের সরকারের বিভিন্ন সরকার সংশ্লিষ্ট সরকারি দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির মুখে সরাসরি অথবা আকার ইঙ্গিতে একটা কথা শোনা গিয়েছে। সেটা হলো যে এই নির্বাচনে যেভাবে নির্বাচনটা হয়েছে সেই নির্বাচনের বিরোধিতা করেছিল পশ্চিমা দেশগুলো, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এরা। কিন্তু এদের সেই বিরোধিতা বাস্তবে হালে পানি পায়নি ভারতের কারণে। ভারত যুক্তরাষ্ট্রের উপর চাপ দিয়েছে, যে কারণে যুক্তরাষ্ট্র আর এটা নিয়ে কোনো বাড়াবাড়ি করেনি। এবং এমনও বলা হয়েছিল যে ভারত যুক্তরাষ্ট্রকে বুঝিয়েছে অথবা বুঝতে বাধ্য করেছে যে বাংলাদেশের বিষয়ে তাদের মাথায় ঘামানোর দরকার নাই, তারা ভারতের চোখ দিয়েই বাংলাদেশকে দেখুক। ভারত যেভাবে বাংলাদেশকে দেখে যুক্তরাষ্ট্র সেটাকে মেনে নিক। এই ধরনের একটা ধারণা বিভিন্ন নেতা নেত্রীর মুখে কিন্তু শোনা গিয়েছিল। এবং শোনা যাওয়ার পর তারা এটা কখনোই প্রত্যাহার করেনি। তারা বরং এমন একটা ধারণা মানুষের মধ্যে সৃষ্টি করার চেষ্টা করেছে যে ভারত ঠিক আছে তো সব ঠিক আছে। বাইরের শক্তির মধ্যে ভারতকে দিয়েই আমরা বাকি বিশ্বকে নিয়ন্ত্রণ করব অথবা বাকি বিশ্বকে আমাদের পক্ষে রাখতে পারবো। এই ছিল মোটামুটি একটা প্রচারিত ধারণা। এরপরে ওই 28শে মার্চের পরে 8ই এপ্রিল এই বিষয়টি মার্কিন প্রশাসনের যে মার্কিন যুক্তরাষ্ট্রে যে ওদের স্টেট ডিপার্টমেন্টের যে নিয়মিত ব্রিফিং হয়, সেই ব্রিফিংয়ে ম্যাথু মিলারের কাছে এই প্রশ্নটা তোলা হলে তিনি সেখানে বলেছিলেন যে ভারতের এমন পিনাক রঞ্জনের এমন বক্তব্য সঠিক নয়। বিবিসি সংবাদ মাধ্যম বিবিসি তারপরের দিন 9 এপ্রিল পিনাক রঞ্জন চক্রবর্তীর সঙ্গে এটা নিয়ে কথা বলেন। এবং তখন পিনাক রঞ্জন চক্রবর্তী কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে উনি যা বলেছেন তাতে নতুন কিছু নাই। এবং উনি আবার ব্যাখ্যা করেছেন যে ভারত আমেরিকার মধ্যে 2+2 ডায়লগের পরে কি হয়েছে সেটা সবাই জানে, এবং এরপর থেকে রাষ্ট্রদূতের অন্তর্ধান ওনাকে দেখতে পাওয়া যায় নাই। আর উনি খালি 2-4 মিলিয়ে এই ব্যাখ্যাটা করেছেন। তার মানে উনি নিজের অবস্থানে অনড় ছিলেন এবং উনিও এই কথাই বলেছেন, বলার চেষ্টা করেছেন যে এই রিজিয়নে যুক্তরাষ্ট্রকে ভারতের চোখ দিয়ে বাংলাদেশকে দেখতে হবে। তো এত কথাগুলি বললাম কেন? এই কথাগুলি বললাম এ কারণে যে আজ বৃহস্পতিবার 25শে এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রের যে ঢাকা যুক্তরাষ্ট্রের যে দূতাবাস, সেই দূতাবাসে একটা সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনের বিষয় ছিল আইপিএস মানে ইন্ডিয়া প্যাসিফিক স্ট্র্যাটেজি, ভারত প্রশান্ত মহাসাগরীয় কৌশল। এই বিষয়টা আপনারা সবাই জানেন যে ভারত মহাসাগর প্রশান্ত মহাসাগর এই রিজিয়নে, এই সমুদ্র পথে জাহাজ চলাচলের উপর কাদের, আমি সংক্ষেপে বলছি আর কি, কাদের নিয়ন্ত্রণ থাকবে সেই বিষয়টি হলো এই স্ট্র্যাটেজিটা।
মানে এখানে নিয়ন্ত্রণটা কি চীন প্রতিষ্ঠা করবে, নাকি ভারত প্রতিষ্ঠা করবে, নাকি যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠা করবে, নাকি ভারতের সহায়তায় যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠা করবে? এই যে বিষয়গুলো, এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু এই মুহূর্তে সারা বিশ্বে, এবং এখানে বাংলাদেশেরও একটু ভূমিকা আছে, কারণ বাংলাদেশের কাছ দিয়েই এই এলাকাটা গিয়েছে। তো যে কারণে এই জায়গায় বাংলাদেশকে নিয়ে এক ধরনের টানাটানি কিন্তু আছে, যুক্তরাষ্ট্রেরও আছে, চীনেরও আছে। চীনও চায় বাংলাদেশ তার দিকে হেলে থাকুক, আর যুক্তরাষ্ট্রও চায় বাংলাদেশ তার দিকে হেলে থাকুক। ভারতও চায় যে বাংলাদেশ তার দিকে অথবা যুক্তরাষ্ট্রের দিকে মাঝামাঝি একটা জায়গায় থাকুক, চীনের দিকে না যাক। এই হলো এই স্ট্র্যাটেজি, যে কারণে এই মুহূর্তে বাংলাদেশের কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে একটু গুরুত্বটা বেশি এই আইপিএসের কারণে। এই আইপিএস নিয়েই আজকে যুক্তরাষ্ট্রের যে দূতাবাসের যে রাজনৈতিক কর্মকর্তা ম্যাক্সওয়েল মার্টিন, উনি একটা সংবাদ সম্মেলন করেন। তো ওখানে উনি আইপিএসের গুরুত্ব এবং আইপিএসের জন্য বাংলাদেশ সরকারকে যুক্তরাষ্ট্র কী কী সহায়তা করছে আইপিএসের বাংলাদেশের মানে সমর্থন পাওয়ার জন্য, এবং বাংলাদেশের সেনাবাহিনীকে কীভাবে তারা নানা রকম সহায়তা করতেছে, সেগুলো ডিটেল উনি বর্ণনা করেছেন। ম্যাক্সওয়েল মার্টিন কি বলেছেন আমি সরাসরি পুরো জিনিসটা আপনাদেরকে পড়ে শোনাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। তিনি বলেছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা আমরা দ্বিপক্ষীয় প্রেক্ষাপট থেকেই দেখি। এই সম্পর্ককে আমরা অন্য দেশের লেন্স বা দৃষ্টি আর কি দিয়ে দেখি না। গণমাধ্যম সহ নানা জায়গায় শুনেছি ভারতের লেন্স দিয়ে বাংলাদেশকে দেখে যুক্তরাষ্ট্র। এটা সত্যি না, কথা কিন্তু স্পষ্ট। তারা বলতেছে আমরা ভারতের চোখ দিয়ে বাংলাদেশকে দেখি না, আমরা আমাদের সঙ্গে বাংলাদেশের কি সম্পর্ক তার উপরেই নির্ভর করবে যে আমরা যুক্তরাষ্ট্র বাংলাদেশকে কীভাবে দেখি। এর কিন্তু দুটো অর্থ, দুটো অর্থ কীভাবে। এক নম্বর হলো ওই আইপিএসে যে বাংলাদেশের সমর্থনটা যুক্তরাষ্ট্রের দিকে থাকবে কি থাকবে না, এটা ভারত কি চায় না চায় তার উপর নির্ভর করে না। যুক্তরাষ্ট্র এটা নিয়ে বাংলাদেশের সঙ্গে সরাসরি বার্গেন করতে চায়, এইগুলো একটা অর্থ। দ্বিতীয় অর্থটা কি, এতদিন যারা মানে বেশ বাহাদুরি করে বলেছিলেন যে ভারত চায়নি বলেই যুক্তরাষ্ট্র ভারতের চাপের কাছে নতি স্বীকার করেছে, এইটাকে উনি সরাসরি একদম যুক্তি দিয়ে, ঘটনা দিয়ে, উদাহরণ দিয়ে প্রত্যাখ্যান করেছেন। মানে পিনাক রঞ্জন যে বাহাদুরিটা করেছিলেন, আমাদের সরকারি দলের নেতারা যে কথাটা বলার চেষ্টা করেছিলেন যে ভারত তাদের জন্য কত কিছু করে দিয়েছে, এটা আসলে সঠিক নয়। মার্কিন যুক্তরাষ্ট্র ভেবেছে যে ঠিক আছে, দিল্লিও যখন চায় বাংলাদেশে যেভাবে নির্বাচন, ঠিক আছে আমরা দেখি, তাদের কাছে তো অনেকগুলো ইকুইপমেন্ট আছেই, তো সেগুলো তারা হয়তো প্রয়োগ করবে ভবিষ্যতে। মানবাধিকার বিষয়ে যে তাদের যে সর্বশেষ মার্কিন রিপোর্ট, সেই রিপোর্টটা একেবারেই সরকারের বিপক্ষে চলে গেছে। সেখানে বলা হয়েছে যে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির কোনো উন্নতি হয়নি, বরং কোনো কোনো ক্ষেত্রে অবনতি হয়েছে। বেগম খালেদা জিয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে যে তাকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে এবং বিচারের ক্ষেত্রে তিনি বৈষম্যের শিকার হয়েছেন, এটিও বলা হয়েছে। তারপরে অন্যান্য দমন, পীড়ন, গ্রেপ্তার এবং রাজনৈতিক অধিকার সংকুচিত হওয়া নানান ঘটনা তারা একেবারে বিস্তারিতভাবে এনেছে। তো ফলে এটা যদি তারা দিল্লির চোখ দিয়ে দেখতো তাহলে তো এরকম রিপোর্ট দিত না। আর এই ধরনের রিপোর্টের একটা মাজেজা আছে, এগুলো আস্তে আস্তে ম্যাচিউর হয় এবং তারা একটা পদক্ষেপ নেয়। তো সুতরাং যতই বলা হোক না কেন, এক ধরনের হয়তো ক্ষোভ বিক্ষোভ থেকে বলা হয় যে ওয়াশিংটন দিল্লির চোখ দিয়ে বাংলাদেশকে দেখে, কিন্তু ওয়াশিংটন আসলে কারোর চোখ দিয়ে দেখে না, তার নিজস্ব একটা চোখ তো আছে, তবে কোনো কোনো ক্ষেত্রে সে হয়তো ভারসাম্য রক্ষা করে, কিন্তু সবসময় যে এই ভারসাম্য রক্ষা করেই চলবে সেটি তো বলা যায় না। বরং এখন সরকারি মহল বলতে শুরু করেছে যে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে, ক্ষমতা পরিবর্তনের ক্ষেত্রে একটা ষড়যন্ত্র চলছে। এটি মার্কিন যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে যে বলা হচ্ছে, এ ব্যাপারে কারোর কোনো সংশয় নেই। দেখা যাক ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্র তার অবস্থান, নীতি কিভাবে আরোপ করে বাংলাদেশের ক্ষেত্রে। গত নির্বাচনের আগে কয়েক মাস আমরা বাংলাদেশকে নিয়ে কোন দেশ কি ভাবছে, তারা কিভাবে দেখতে চাইছে বাংলাদেশের ভবিষ্যৎটাকে, সেটা খুব আলোচনার বিষয় হয়ে গিয়েছিল। এর মধ্যে অনিবার্যভাবেই সবচেয়ে বেশি আলোচিত হয়েছে এখন পর্যন্ত পৃথিবীর 1 নম্বর পরাশক্তি আমেরিকা কি করছে, কি ভাবছে।
দ্বিতীয় পরাশক্তি যেটাকে আমরা মনে করি চায়না, সে কী ভাবছে, বিশেষ করে আঞ্চলিক পরাশক্তি হলেও ওই যে আমরা চাঁদ এবং সূর্যের প্রভাব বলি না জোয়ার ভাটার ক্ষেত্রে, চাঁদ আকারে অনেক ছোট হলেও যেহেতু পৃথিবীর অনেক কাছে আছে, তার প্রভাব আমাদের জোয়ার ভাটার উপরে অনেক বেশি সূর্যের চাইতে। সো ভারতও আমাদের খুব আলোচনার বিষয় ছিল, সে একটা আঞ্চলিক পরাশক্তি, বৈশ্বিক মানদণ্ডে সেই অর্থে সে এখনও তেমন কোনো বড় শক্তি না, কিন্তু সেও একটা গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়ালো। ফলে আমরা আলোচনা করছিলাম এবং সেই আলোচনাটা এখনও জারি আছে। এই কারণে আমরা অনেকেই বিশ্বাস করি বাংলাদেশের ভবিষ্যৎ কি, বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ আছে কি না, থাকলে কতটুকু আছে, বা বাংলাদেশের স্বৈরতন্ত্র আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠবে কিনা, তার সাথে খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত এই পরাশক্তিগুলোর পারস্পরিক মিথস্ক্রিয়া কেমন হবে এবং সেটা বাংলাদেশকে কোথায় নিয়ে যাবে। আমাদের মনে থাকার কথা নির্বাচনের আগে কয়েক মাস ধরে আমরা এই আলোচনাটা করছিলাম যে আমেরিকা আসলে ইন্ডিপেন্ডেন্টলি বাংলাদেশে কোনো পলিসি নিচ্ছে কিনা। বেশ কিছুদিন তাদের পলিসি কিন্তু আমরা সেরকমভাবে দেখতে পেয়েছিলাম, এবং শুধু দেখা না, বাংলাদেশে এসে আমেরিকার একজন কর্মকর্তা, আমি বহুবার আপনাদেরকে দেখিয়েছি, কেলি কিডারলিং ওনার নাম, উনি স্পষ্টভাবে বলে গিয়েছিলেন যে বাংলাদেশের ডেস্ককে ভারতের ডেস্ক থেকে সেপারেট করা হয়েছে জাস্ট এই কারণে যাতে অন্য দেশের ভারতের দৃষ্টিতে বাংলাদেশকে থাকে, একদম উল্লেখ করে বলে গিয়েছিলেন ভারতের দৃষ্টিকে তারা আর বাংলাদেশকে দেখবেন না। এই জিনিসটার ক্ল্যারিফিকেশন দরকার ছিল, কারণ 2001-এর ওই যে 9/11 পর সন্ত্রাস বিরোধী যুদ্ধের নামে ভারতের হাতে এই সাবকন্টিনেন্টকে তুলে দেওয়া হয়েছিল, তার এক ধরনের তালুকদারি দেওয়া হয়েছিল, সব কিছু ভারতের চোখ দিয়ে আমেরিকা দেখতে গিয়েছিল। সেই কারণে ভারত কী করেছে সেটা অবশ্য বলাই বাহুল্য, আমরা এখনও চারপাশে দেখতে পারি ভারতের অত্যন্ত তৃতীয় শ্রেণীর ডিপ্লোম্যাসি ভারতের প্রভাবকে এখানে নষ্টই করেছে। ফলে আমেরিকার জায়গা থেকে এই জিনিসটা ক্ল্যারিফাই করা জরুরি ছিল যে না, আমরা নিজ থেকে দেখব। তারপর ডামি নির্বাচন হলো, সেই নির্বাচনের আগে 2+2 যে বৈঠক হলো ভারত এবং আমেরিকার দুজন 4জন মন্ত্রী, বিদেশ মন্ত্রী এবং সাথে পররাষ্ট্রমন্ত্রী, তারপরই ভারত তার অবস্থান দেখালো এবং ভারতের পররাষ্ট্র সচিব জনাব বিনয় কোয়াত্রা খুব স্পষ্টভাবেই, মানে একেবারে আমরা আওয়ামী লীগের পক্ষে আছি তা না, এছাড়া বাকি যা আছে সব খুব ক্লিয়ার করে জানালেনও, মানে ফর্মালি স্টেটমেন্টে ছিল না কিন্তু ফর্মালি ওনারা জানালেন যে তারা আমেরিকাকে এগুলো জানিয়ে দিয়েছে, এবং সেটার ফল আমরা দেখতে পাই। এরপরে সরকারের খুঁটির অনেক শক্তি বেড়ে গেল, বা টু সাম এক্সটেন্ট আমেরিকাকে আমরা কিছুটা নিষ্ক্রিয় হয়ে যেতে দেখলাম। এবং এটা ভুলও না, কারণ ডামি নির্বাচনের পর আমেরিকা সেই অর্থে কোনো ভিজিবল পদক্ষেপ নেয়নি, যদিও অন্যান্য অনেকগুলো দেশে সে ভিসা পলিসি বা অন্যান্য ক্ষেত্রে কী স্যাংশন দিয়েছে সেগুলো খুব দ্রুত কয়েক মাসের মধ্যেই, একেবারে কয়েক দিন থেকে শুরু করে কয়েক মাসে 2-3 মাসের মধ্যেই নিয়েছে। আমাদের কিন্তু 4 মাস শেষ হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত কোনো পদক্ষেপের কথা আমেরিকার তরফে জানা যায়নি। অথচ আমাদের ধারণা ছিল এখানে আরও বেশি হবে, কারণ বাংলাদেশের নির্বাচনের আগেই যা হয়েছিল সেটা আমেরিকা আর কোথাও এভাবে করে নাই। মানে আজকে আবার এই আলোচনাগুলো আনলাম কারণ আমেরিকার পক্ষ থেকে আবারও বলার চেষ্টা করা হচ্ছে বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে অন্য দেশের দৃষ্টি দিয়ে দেখি না মার্কিন একজন কর্মকর্তা। আমেরিকান এম্বাসিতে আইপিএস বা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি নিয়ে একটা সংবাদ সম্মেলন হয়েছে, সেখানে দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা ম্যাক্সওয়েল মার্টিন কথা বলছেন। ওনাকে এভাবে জানতে চাওয়া হয়েছিল, দক্ষিণ এশিয়া ও ভারত মহাসাগরে ভারতের নেতৃত্বকে স্বীকার করে যুক্তরাষ্ট্র, এই বিষয়টিকে বাংলাদেশ সহ এই অঞ্চলের দেশগুলো কিভাবে দেখে, এই প্রশ্নের উত্তরে উনি বলেন, আপনাদের মনে আছে নিশ্চয়ই ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির 2 বছর পূর্তিতে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট একটা স্টেটমেন্ট দিয়েছিল খুব দীর্ঘ, সেখানে খুব স্পষ্টভাবে এই অঞ্চলে ভারতকে লিডার হিসাবে অ্যাকসেপ্ট করা হয়েছে, মেনে নিয়েছে তারা। যে আপনি র্যাবের বিরুদ্ধে স্যাংশন দিলেন র্যাবের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ম্যাগনিটস্কি অ্যাক্টে, সেটা তারপর ভিসা পলিসি দিয়ে এই যে মানুষের প্রত্যাশা, এই যে আপনার অ্যাকশান নেওয়ার একটা স্ট্যান্ডার্ড বা বেঞ্চমার্ক আপনি তৈরি করলেন, এটা আপনিই তৈরি করেছেন। এটা তো যখন আপনি ওই বেঞ্চমার্ক তৈরি করছেন, সেই বেঞ্চমার্কের সাথেই মানুষ এখন মিলিয়ে দেখবে আদতে বাংলাদেশে আমেরিকা কতটা তার ইন্ডিভিজুয়াল বা স্বাধীন দৃষ্টিভঙ্গি কাজে লাগাচ্ছে। সুতরাং পদক্ষেপ প্রয়োজন। আমরা ব্যক্তিগতভাবে মনে করি যে বাংলাদেশে এই ধরনের পদক্ষেপ যেটা সরকারের ওপরে তীব্র চাপ তৈরি করবে। আমি আগেও বলেছি জেনারেলাইজ বা ট্রেড স্যাংশনের মতো জিনিস বাংলাদেশের জন্য খুবই কঠোর হয়ে যায়। আমাদের বিশেষ করে আমাদের গার্মেন্ট কর্মীরা আছে, গার্মেন্টের ব্যাপারেও তাদের এক ধরনের প্রস্তুতি আছে, আমরা আগে দেখেছি। কিন্তু ব্যক্তিগত কতগুলো টার্গেটেড স্যাংশন, বাংলাদেশে ম্যাগনিটস্কি অ্যাক্টে স্যাংশন নেওয়া খুব সোজা। দুর্নীতি এবং মানবাধিকার লঙ্ঘনের জন্য ব্যক্তিরা যদি, যে কারণে আমরা র্যাবের কর্মকর্তা যারা, এই যে
হ্যাডামওয়ালা বেনজির সাহেব যখন স্যাংশন পেয়েছেন আমরা খুশি হয়েছি খুব স্বাভাবিকভাবে। ঠিক একইভাবে এখনও বিভিন্ন ক্ষেত্রের, সেটা পলিটিশিয়ান, সেটা সরকারের চাকরি করা লোকজন, সেটা ব্যবসায়ী হতে পারে, এই দুই ক্যাটাগরিতে আপনি যেহেতু পদক্ষেপ নিতে পারেন, সেরকম পদক্ষেপ যদি আসে সেটা মানুষকে একটা মেসেজ দেবে যে না, আমেরিকা সত্যিকার অর্থেই তার মতো করে দেখছে। কারণ বাংলাদেশকে নিয়ে আমেরিকা কি করতে চেয়েছিল তার আচরণে এটা বোঝা গেছে। বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা রেস্টোর করার জন্য আমেরিকা যথেষ্ট চেষ্টা করেছে এবং বাংলাদেশে একটা টেস্ট কেস বানিয়ে ফেলা হয়েছিল। আমেরিকা এতটা করতে হয়তো চায়নি, কিন্তু বাংলাদেশকে কেন্দ্র করে অন্য দেশগুলো যেভাবে আমেরিকার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে এবং বাংলাদেশ সরকার এবং কি প্রধানমন্ত্রী স্বয়ং যখন আমেরিকা তার সরকার ফেলে দিতে চায়, তাকে ফেলে দিতে চায়, তাকে রাখতে চায় না, এসব কথা বলে বলে এটাকে টেস্ট কেস যখন বানিয়ে ফেলেছিল, এই জায়গা থেকে আমেরিকার এক ধরনের রিট্রিট, এক ধরনের পিছিয়ে যাওয়া আমরা বলতেই পারি। সেটার পর আমেরিকা কতটুকু নিজ দৃষ্টিতে দেখে এই প্রশ্ন আসবেই, খুব স্বাভাবিকভাবে আসবে। আর বিশেষ করে ভারতের দিক থেকে যখন কিছু ভারতীয় লোকজন, পিনাক রঞ্জন চক্রবর্তীর মন্তব্য নিয়ে আমরা ভিডিও করেছি, যখন একদম আস্ফালন দেখান যে তাদের কারণেই পিটার হাস লুকিয়েছেন, পালিয়েছেন, এসব কথাবার্তা বলছে, মানুষ এক ধরনের দুয়ে দুয়ে চার মেলানোর চেষ্টা করবেই।